আরও চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার দেশে নয় বিদেশে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে গিয়ে বিক্ষোভের মুখে ইউনূস, সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাকে রেখে স্লোগান দিতে থাকে প্রবাসী বাংলাদেশিরা, তারা হাসিনাকেই চায় এমন স্লোগান দিতে থাকে। যে ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, জাপানে 4 দিনের সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে গিয়ে নিক্কেই সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। 4 দিনের সফরে গিয়ে জাপানে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসিনাকেই চান তারা, এমনটাই স্লোগান দিতে থাকে। শুধু দেশে নয়, এবার দেশের বাইরেও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ইউনূস, তার বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। বিক্ষোভের মুখে পড়ে ইউনূসের বেশ কিছু কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, জাপানে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধু দেশে নয় এবার বিদেশে গিয়েও চাপের মুখে পড়লেন তিনি। ইউনূসের একটা যে পদক্ষেপ, যে পদক্ষেপে উনি 9 মাস ক্ষমতায় রয়েছেন, 10টা বিদেশ সফর করেছেন। এটা হচ্ছে তার 10ম বিদেশ সফর। নিক্কি কর্পোরেশন, নিক্কি ফাউন্ডেশনের প্রোগ্রামে তিনি গেছেন এবং জাপানে গিয়ে তার যে বিক্ষোভের সামনে পড়া, এটাই হচ্ছে একটা লক্ষণ যে প্রবাসী যারা আওয়ামী লীগ আছে, প্রায় বিদেশের সমস্ত দেশেই প্রবাসী আওয়ামী লীগ রয়েছে এবং তারা বিক্ষোভ সংগঠিত করছেন বিভিন্নভাবে। তার কারণ হচ্ছে ইউনূসের শাসনকালে বাংলাদেশের পরিস্থিতি একদম এই মুহূর্তে সবচেয়ে শোচনীয়তম জায়গায় গিয়ে গেছে। 1972 সাল থেকে এখনো পর্যন্ত নতুন সংবিধান বাংলাদেশ তৈরি হওয়ার পর, গৃহীত হওয়ার পর 2025 সাল পর্যন্ত বাংলাদেশের এইরকম পরিস্থিতি কখনো দেখা যায়নি। যে উন্নতির দিকে একটা ডেভেলপিং কান্ট্রির দিক তকমা বাংলাদেশ পেয়েছিল দরিদ্র ও একটা দেশ থেকে, সেই দেশটি আবার ক্রমশ দারিদ্রতার মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হচ্ছে। গোটা দেশ এখন এই মুহূর্তে জঙ্গি সন্ত্রাসী এদের হাতে চলে গেছে এবং বাংলাদেশের গণতন্ত্র একেবারে বিপন্নতার চরমে গিয়ে পৌঁছেছে। এমতো পরিস্থিতিতে ইউনূস তিনি যেহেতু আগুন নিয়ে খেলছেন, সমস্ত সমন্বয়কদের উপদেষ্টা বানিয়ে এবং সেই উপদেষ্টারা বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখল নিয়ে তারা যেভাবে লুটপাট এবং যেভাবে তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাতে বাংলাদেশের হয়তো তাদের ব্যক্তিগত পরিস্থিতি, অনেকের হয়তো উন্নতি তারা ঘটিয়ে দিতে পারছেন, কিন্তু সামগ্রিক বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অত্যন্ত শোচনীয় জায়গায় গিয়ে পৌঁছেছে। এখন ইউনূস গোটা পৃথিবীতে যাচ্ছেন, বিভিন্ন রকম ফান্ড আনার চেষ্টা করছেন। একদিকে ফান্ড আনার চেষ্টা করছেন, তাতে বাংলাদেশের যে এখন জিডিপি যে জায়গায় দাঁড়িয়েছে, দারিদ্রতা যে জায়গায় দাঁড়িয়েছে, সরকারি অফিস সচিবালয় সর্বত্র হচ্ছে সেখানে কোনো কাজকর্ম কিছু হচ্ছে না, পুরো লন্ডভন্ড পরিস্থিতি। এই পরিস্থিতির সামনে হচ্ছে বিদেশে যারা রয়েছেন তাদের রেমিটেন্সের উপর, অর্থাৎ তারা যে টাকা পাঠান ওখান থেকে, রোজগারের থেকে টাকা তাদের পরিবারের জন্য পাঠান, সে তার থেকে তো সরকার উপকৃত হয়। বাংলাদেশে এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যদি এখন একটা রেজিস্ট্যান্স দিতে শুরু করে, তাহলে আগামী দিনে ইউনূসের কাছে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠবে এবং দাবি উঠছে দ্রুত নির্বাচনের ক্ষেত্রে তিনি কালক্ষেপ করতে করতে এখন বলছেন ডিসেম্বর নয় জুন মাস। ডিসেম্বরে সেনাবাহিনী চাইছে, বিএনপি চাইছে, কিন্তু উনি বলছেন জুন মাস। কিন্তু এই বিদেশ সফরগুলোর মধ্যে একটা অন্য ইঙ্গিত বা আশঙ্কা যেটা করা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলতে চাইছেন বাংলাদেশে একটা উদ্ভূত পরিস্থিতি এবং ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি গিয়ে তিনি কিন্তু এই ধরনের প্রচারগুলো করছেন যে ভারত আমাদেরকে পুরো একটা অসহায় পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যে কারণে জাপান, এশিয়ার দেশগুলো বা হচ্ছে চায়নার কাছে গিয়ে তিনি মদত নিতে চেয়েছিলেন। লালমনিরহাটে যে বিমান ঘাঁটি, লালমনিরহাটে বিমান ঘাঁটিতে চায়নার মদত তিনি নিয়েছিলেন হচ্ছে চিকেন নেককে টার্গেট করে।
এই সমস্ত গুলো তিনি করছেন। ভারত বিদ্বেষ কাজ করছে হচ্ছে একটা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ তিনি যেহেতু নন, সেই কারণে গোটা বাংলাদেশের যে এখন পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেহেতু তিনি নির্বাচিত, সেই জন্য নির্বাচনকে তিনি যতটা পারছেন আর কি ঠেকিয়ে রেখে তার শাসনকালকে দীর্ঘায়িত করতে চাইছেন। কিন্তু এই শাসনকাল যদি দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সূচক এবং অন্যান্য যে সমস্ত সূচকগুলো করছে, মানবাধিকারের সূচক হোক, অর্থনৈতিক উন্নয়নের সূচক হোক, সমস্ত ক্ষেত্রে একটা ভরাডুবি পরিস্থিতির সামনে গিয়ে বাংলাদেশ দাঁড়াচ্ছে। সেই কারণে প্রবাসী বাংলাদেশিদের একটা বিক্ষোভের সামনে গিয়ে পড়েছেন এবারে জাপানে গিয়ে। এবং এই বিক্ষোভটা এতটাই জোরালো ছিল যে তার অভিজ্ঞতা কিন্তু রীতিমতো ভাবিয়ে তুলেছে, যে কারণে বহু কর্মসূচি কাটছাট করতে বাধ্য হয়েছেন। এবং এই ঘটনা নিশ্চয়ই তাকে আগামী দিনে মাথায় রাখতে হবে যে অন্যান্য দেশগুলো, কারণ 9 মাসে 10টা বিদেশ সফর, আগামী সময়গুলোতে তিনি গেলে এই ধরনের বিক্ষোভের মোকাবিলা তাকে করতে হবে, এটাও তাকে আগামী দিনে তাহলে ভেবে চলতে হবে। এবং সেটাই আজ থেকে জাপানের যে ছবি এসছে সামনে, সেটা ইউনুসের কাছে তো একটা অশনি সংকেত বটেই। অঙ্কিতা, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। জাপানে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের জন্য জাপান সফরে গিয়েছিলেন ইউনুস। বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে ইউনুসের উপর ক্রমশ চাপ বাড়ছে, আর ঠিক সেই সময় জাপান সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়লেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবারই তিনি দেশে ফিরে আসেন এবং কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখান, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। স্লোগান দিতে থাকে ডক্টর ইউনুসকে দেখে। শুক্রবার জাপানে প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বাংলাদেশের পতাকা হাতে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দিতে থাকেন বাংলাদেশিরা। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, জাপানে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনুস, ক্রমেই চাপ বাড়ছে মোহাম্মদ ইউনুসের। হ্যাঁ দেখুন, উনি জাপানে গেছেন, এখন তো বোঝা যাচ্ছে যে নানান দেশে উনি ঘুরে বেড়াচ্ছেন। কোথা থেকে কি টাকা পয়সা পাওয়া যায়, কার সহানুভূতি পাওয়া যায়, সমর্থন পাওয়া যায়, বুঝতে পারছেন মোটামুটি দেশের ভেতরে ওনারা কোনো সেই ধরনের সমর্থন সেভাবে নেই। যেহেতু উনি নোবেল প্রাইজ পেয়েছেন, সেই সুবাদে ওনার বিশ্বে একটা জনপ্রীতি আছে, পরিচিতি আছে, সেটাকে উনি এখন ব্যবহার করতে চাইছেন। উনি ইউনাইটেড সেক্রেটারি জেনারেলকেও ডেকে এনেছিলেন, যিনি হাঙ্গেরির একটা সময় কর্ণধার ছিলেন, তাকেও ডেকে এনেছিলেন, তিনিও এসেছিলেন এবং ওনার পরিচিতিটা বিশ্বমহলে যথেষ্ট। তো জাপানে গেছেন, সুতরাং সেখানে গিয়ে কিভাবে কি করা যায় নিজ ব্যক্তিগত স্বার্থ এবং হয়তো কিছু টাকা পয়সা যদি ধার পাওয়া যায়। কিন্তু যেটা হলো, জাপানের এই সমস্ত বাংলাদেশি মানুষেরা আছেন, তারা তো এটা অপরচুনিটি পেয়েছে এবং সেখানে ওনাকে বিক্ষোভ দেখানোর একটা অপরচুনিটি। দেশের মধ্যে তো বিক্ষোভ টিক্ষোভ মানে উনি অ্যালাউ করছেন না, সাধারণ মানুষের। আওয়ামী লীগ ব্যান করে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই সেই দলের তরফ থেকে প্রকাশ্যে কিছু করা যাচ্ছে না। তো আওয়ামী লীগের সদস্যরা নানান দেশে ছড়িয়ে আছে, বাংলাদেশিরা সর্বত্রই আছে এবং সেখানে আওয়ামী লীগের একটা বড় একটা কিন্তু তাদের প্রভাব রয়েছে। কেননা আওয়ামী লীগ আসাতেই কিন্তু মানে বাংলাদেশের সুনাম বিশ্বে রয়েছে অ্যাকচুয়ালি। তারপর সবাই চাইছে যে আওয়ামী লীগের সময় যে ধরনের বাংলাদেশের সুখ্যাতিটা ছিল, সেটা একেবারে চরম মানে নিচের দিকে চলে গেছে ইউনুস শাসনকাল। তাই লোকেরা সেখানে এসেছেন, ওনাকে বিক্ষোভ দেখিয়েছেন, যেটা আগে আমরা দেখিনি। এবং এখন এই শুরু হয়ে গেল। এখন দেশের বাইরে যে বিক্ষোভ, সেটা দেশের ভেতরে তো আসবেই। এরপরে উনি হয়তো যেখানেই যাবেন সেখানে এই ধরনের বিক্ষোভ চলতে থাকবে। কিন্তু ওনার মনে হচ্ছে যে দোকান কাটা মানুষ, মানে কোনো প্রতিবাদ কোনো কিছুই কি উনি গ্রাহ্য হন না, ব্যক্তিগত স্বার্থেই উনি চলতে চান। যে মানুষটা শান্তির জন্য নোবেল পেয়েছেন, এত অশান্তির বার্তা উনি কি করে দেন আমরা জানা নেই। তো যাই হোক, তো জাপানের বাংলাদেশিরা বিক্ষোভের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা ইউনুসের কাজকর্মে সন্তুষ্ট নয় এবং এর প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের, যারা বাংলাদেশে রয়েছেন, তাদের উপর নিঃসন্দেহে পড়বে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। হাসিনাকে ফের চাইছে বাংলাদেশিরা এবং জাপানে 4 দিনের সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশেও রীতিমতো চাপে রয়েছেন তিনি, বিদেশে গিয়েও কিন্তু সেই একই পরিস্থিতি, চাপের মুখে পড়লেন ডক্টর মোহাম্মদ ইউনুস।